আসসালামু আলাইকুম। শুরু করছি কাজল রেখা গল্পের প্রথম পর্ব। লেখনীতে তানজিলা ইসলাম স্রোতস্বিনী। আমার চাচাতো বোন বিয়ের আসর ছেড়ে অন্য একটা ছেলের সাথে পালিয়েছে। এখন সবাই দোষারোপ করেছে আমি তাকে পালাতে সাহায্য করেছি, তাই তার হবু বরকে আমায় বিয়ে করতে হবে। অথচ আমি তার পালানোর কথা জেনেছি এই মাত্রই। কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না, কারণ পার্লারের মেয়েরা তাকে যে রুমে সাজাচ্ছিল সে রুমে শুধু আমি ছিলাম। আমার মেজমা মেঝেতে বসে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কাঁদছেন। অর্পিতাপু খুব আদরের মেয়ে তার। কাঁদতে কাঁদতে নিশ্চুপ হয়ে যাচ্ছেন তিনি। একটু পরপর আবার হিসকি তুলে কাঁদছেন। আমাকে দোষারোপ করছে, গালি দিচ্ছেন। আমি নির্বাক হয়ে বসে আছি। এতক্ষণ নিজেকে জাহির করতে করতে নিজের গলা ভেঙে গেছে। ক্লান্ত হয়ে চুপ করে গেছি। তবুও মনে হচ্ছে না কেউ আমার একটা কথা বিশ্বাস করেছে। মেজমা আবার শব্দ করে কেঁদে উঠলেন। চোখের পানি মুছে আমার দিকে তাকিয়ে গজগজ করে বললেন, তুই এখনো ঠাট ধরে বসে থাকবি? এত জেদ তোর? এতবার জিজ্ঞেস করার পরে বলবি না অর্পা কোথায়? কার সাথে গেছে ও? আমি জানি না তোমার মেয়ে কোথায়, কার সাথে গেছে। যখন কিছুই জানি না তখন উত্তর দেব কোত্থেকে? জবা বেগম অগ্নিদৃষ্টিতে চাইল চাঁদনির দিকে। উঠে দাঁড়িয়ে চাঁদনির গালে ঠাস করে চর মারার ইচ্ছে পোষণ করলেন, কিন্তু সাহসে কুলাতে পারলেন না। চাঁদনি গো ধরে বসে রইল। বাড়ির সবাই জানে অর্পিতার সাথে ওর কেমন সম্পর্ক। মেয়েটা ওকে দু চোখে সহ্য করতে পারত না। সাপে নেউলের সম্পর্ক ছিল ওদের। চাঁদনির গায়ের রং শ্যামলা বর্ণের হওয়ায় ছোটবেলা থেকে অর্পিতা খুব তুচ্ছ তাচ্ছিল্য করত ওকে। যদিও এসব চাঁদনির গায়ে মাখত না কোনো কালে। বাড়িতে যেমন অর্পিতার অধিকার ছিল, সমান অধিকার চাঁদনিরও ছিল। আর চাঁদনি নিজের অধিকার নিয়ে সবসময় খুব সতর্ক। অর্পিতা পালানোর আগে চিটকুটে লিখে গেছে, সে এ বিয়ে করতে পারবে না। যাকে ভালোবাসে তার সাথেই পালাচ্ছে, তাকে যাতে খোঁজার চেষ্টা না করা হয়। অথচ বাড়ির সবাই জানতো অর্পিতার আধারের প্রেমের সম্পর্ক ছিল। দুজনের সম্মতিতেই ওদের ভালোবাসা পূর্ণতা দেওয়ার জন্য আজকে বিয়ের আয়োজন করা হয়েছিল। কিন্তু অর্পিতা পালিয়ে গেল। জবা বেগম তবুও মেয়ের দোষ দেখতে পাচ্ছেন না। যখন চাঁদনির অন্যান্য কাজিনদের থেকে জানা গেল অর্পিতাকে সাজানোর সময় সে রুমে শুধু চাঁদনি ছিল, তখন তিনি চাঁদনিকে কথা শোনানোর খুব সুন্দর ছুতো পেলেন। এই দুই মা মেয়ে ওকে নিয়ে সমস্যাটা কি, ও চাঁদনি আজ পর্যন্ত বুঝতে পারল না। বাইরে পদচারণের শব্দ শোনা গেল। শিকদার বাড়ির 3 কর্তা কক্ষে এসে ঢুকলেন। তাদের দেখে জবা বেগম উঠে দাঁড়ালেন। মাথার ঘোমটা টেনার কথা ভুলে এলোমেলো পায়ে স্বামীর কাছে গিয়ে বললেন, অর্পার কোনো খোঁজ পেয়েছ? আমার মেয়েটা কোথায়? আরমান শিকদার অসহায় দৃষ্টিতে তাকালেন স্ত্রীর পানে, যার অর্থ অর্পিতার খোঁজ পাননি তারা। জবা বেগম আবার কাঁদতে শুরু করলেন। চাঁদনির নিঃস্বহারায়ের মতো বসে আছে। সবার ওপর খুব অভিমান জমেছে ওর। না জেনেই কিভাবে বকাবকি করলো। সবাই মেজমার কথা বিশ্বাস করলো, কেউ ওর কথা একবারও শুনল না। আরমান শিকদার অসহায় দৃষ্টিতে বড় ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, আধার কোথায়? খুব রেগে আছে নিশ্চয়ই। অপূর্ব শিকদার গম্ভীর স্বরে বললেন, ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে। অথচ তার এখন ভাঙচুর করার কথা, সবার সাথে রাগারাগি করার কথা, জঙ্গলির মতো চিল্লাচিল্লি করার কথা। খুব বেশি রাগী আর জেদি সে। কিন্তু এর একটাও আধার করছে না। তার হবু বউ পালিয়েছে, যার সাথে বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল তার। অথচ সে নিশ্চুপ, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। চাঁদনি মাথা নিচু করে বসে আছে। কারো একটা কথা ওর কানে ঢুকছে না। আরমান শিকদার অসহায় গলায় বললেন, এখন কি করব? এত আত্মীয় স্বজন, সবাইকে কি জবাব দেব? মেয়ে পালানোর কথা এতক্ষণে হয়তো জেনে গেছে সবাই। অপূর্ব শিকদার গলা খাকারি দিলেন। চাঁদনির বাবা আকিব শিকদারের দিকে তাকিয়ে বললেন, চাঁদকে আমি আমার আধারের বউ করতে চাচ্ছি আকিব। সেটা কখনোই সম্ভব না ভাইজান, আধার কখনোই মানবে না। আমার মেয়েটাকে এমনিতেই সবাই যথেষ্ট কথা শুনিয়েছে, দোষ না করেও বারংবার দোষী করা হচ্ছে ওকে। আকিব শিকদার মুখ কালো করে বললেন, শেষ কথাটা জবা বেগমকে ঠেস মেরে বলেছে বোঝা যায়। আধার অবশ্যই মানবে, মানতে ওকে হবে, এটা পরিবারের সম্মানের বিষয়। চাঁদনি হ্যাঁ না বলা পর্যন্ত সম্মতি দিতে পারছি না। আকিব শিকদারের কথার প্রেক্ষিতে সবাই চাঁদনির দিকে তাকালো। মুখ ফুলিয়ে খাটের ওপর বসে আছে ও, বাচ্চাদের মতো পা দুটো দোলাচ্ছে। চাঁদনির মুখে এতক্ষণ কথা ফোটে। বিমূঢ় স্বরে আওড়ালো, তোমার সুদর্শন ছেলে আমার মতো কালীকে বিয়ে করবে না বড় বাবা। এমনিতেও উঠতে বসতে আমার গায়ের রং নিয়ে খোঁটা দেয় আমাকে। আমি যদি এই দুনিয়ায় শেষ নারী হই তবুও
তোমার ছেলে আমাকে বিয়ে করতে রাজি হবে না। অপূর্ব শিকদার সাফাই গিয়ে বললেন, কেন নিজেকে এরকম বলছিস আম্মা? তুই খুব সুন্দর, বিশ্বাস কর। ঢাকা যাওয়ার পর থেকে ওর মতিভ্রম হয়েছে, জানিস তো। নয়তো আগে তো এমন করতো না। সেটা তো ভয়। তোমার ছেলে খুব মডার্ন হয়ে ফিরে এসেছে, মানুষকে মানুষ বলে গণ্য করে না, আমাকে গেহভূত ছাড়া কথাই বলে না। এত কিছুর পর যদি আমি তাকে বিয়ে করি তাহলে সে ভাববে আমার আত্মসম্মান নাই, আমি স্যাঁচড়া। তখন সে আমাকে পদে পদে অপমান করার রসিদ পেয়ে যাবে। চাঁদনির একগুঁয়ে জবাব। অপূর্ব শিকদার অসহায় দৃষ্টিতে তাকালেন আকিব শিকদারের দিকে। তিনি পড়লেন মানকার চিপায়। একদিকে বড় ভাই, আরেকদিকে মেয়ে। অপূর্ব শিকদার অনুরোধ করলেন ভাইয়ের কাছে চাঁদনিকে বোঝাতে। এবার দীর্ঘশ্বাস ফেললেন তিনি। বললেন, আধারকে গিয়ে বলো কথাটা। চাঁদনিকে রাজি করানোর দায়িত্ব আমার। কিন্তু আধার যদি উল্টাপাল্টা কিছু করে বা আমার মেয়েকে অপমান করার চেষ্টা করে তখন কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। অপূর্ব শিকদার সম্মতি দিয়ে বেরিয়ে গেলেন। জবা বেগম রাগে ফুসফুস করছেন। আধারের সাথে চাঁদনির বিয়ে হবে এ বিষয়টা কিছুতেই তিনি মানতে পারছেন না। তার মেয়ের বর, ঘর সবকিছুই চাঁদনির হবে, এটা ভাবতেই চাঁদনির গলা টিপে দিতে মন চাচ্ছে তার। ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেলেন তিনি। আরমান শিকদার এক পলক ভাই আর ভাইজির দিকে তাকিয়ে তিনিও বেরিয়ে গেলেন। আকিব শিকদার হাঁটু মুড়ে মেঝেতে মেয়ের কাছে বসলেন। ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আধারকে বিয়ে করবি আম্মা? মেজো মা আমাকে অনেক কথা শুনিয়েছে বাবা, মারতেও এসেছে। মেজো বাবা বাঁচিয়ে নিয়েছে। প্রশ্নের উত্তর এমন পাল্টা অভিযোগ আকিব শিকদারের কাছে স্বাভাবিক। মেয়েটা খুব ইন্ট্রোভার্ট, সবকিছু নিজের মধ্যে গুমড়ে রাখে। কিন্তু বাবার কাছে সে একটা খোলা ডায়েরি। তার সকল অভিযোগ, আবদার, অভিমান সব বাবার কাছে। আকিব শিকদার মলিন হেসে বললেন, আই এম সরি আম্মা, আমি সে সময় তোর পাশে থাকতে পারিনি। অর্পিতাকে খোঁজায় ব্যস্ত ছিলাম যে। ইটস ওকে, বাট আমি ওই সাদা গন্ডারকে বিয়ে করব না। তুই বাবার কথা রাখবি না? এটা অনুরোধ করো না প্লিজ। আধার অনেক ভালো ছেলে আম্মা। জানি, কিন্তু তার জন্য আমি ভালো মেয়ে না, কারণ আমি কালো। আমার আম্মা খুব সুন্দর। মিথ্যা সান্ত্বনা দিও না, খুব গায়ে লাগে। আকিব শিকদার অসহায় দৃষ্টিতে চাইলেন। চাঁদনি চোখ ফেরালো। ও দুর্বল হয়ে যাচ্ছে। মানুষটা সবসময় ওকে দুর্বল করে দেয়। আকিব শিকদারের কথার জালে শেষমেশ বাধ্য হতে রাজি হলো চাঁদনি। বাড়িতে অবিবাহিত বা বিবাহ উপযুক্ত মেয়ে বলতে শুধু ওই আছে। এখন মান সম্মান বাঁচানোর জন্য ও ছাড়া ওর বাপ চাচার আর কাউকে খুঁজে পায়নি। চাঁদনিও আর কিছু করার ছিল না। বড়দের চাপে পড়ে নিজের সবচেয়ে অপছন্দের মানুষটার বউ সাজতে হচ্ছে ওকে। চাঁদনি নিজের মায়ের বিয়ের লাল লেহেঙ্গাটা পরলো। ওর কয়েকজন কাজিন মিলে খুব সাদামাটাভাবে সাজিয়ে দিল ওকে। যখন চাঁদনি সবার সাথে দোতলা থেকে ড্রয়িং রুমে নেমে আসছিল, সিঁড়িতে থাকা অবস্থায় আধারের উচ্চস্বরে বলা কথাগুলো শুনে থমকে গেল চাঁদনি। তুমি ভাবলে কি করে বাবা আমি ওই গাইয়া ভূতকে বিয়ে করব? ওর কোনো যোগ্যতা আছে আমার বউ হওয়ার? নিজের মুখ আয়নায় দেখেছে ও। ওকে তো আমি আমার বেড পার্টনার হিসেবেও রাখবো না। এই যে বুঝি মিথ্যে বলে নিয়ে এসেছিল আমাকে। আজ আমি ঢাকা ফিরে যাব, এক মুহূর্ত থাকবো না এ বাড়িতে। চাঁদনি টলমলে দৃষ্টিতে মাথা তুলে তাকালো বরবেশে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটির দিকে। বাবার কথা রাখতে বিয়ের পিঁড়িতে বসেছিল। তবে বাবার ভালো মেয়ে হতে গিয়ে যে এভাবে বাড়ি ভর্তি মানুষের সামনে নিজের ইজ্জত সম্মান সব খোয়া যাবে সেটা তো জানা ছিল না তার। আধা শিকদার আগে ফুঁসছে। সিঁড়ির ওপর চাঁদনিকে দাঁড়িয়ে থাকতে দেখতে রাগটা আরো তরতরিয়ে বাড়ল। সামনে বধূবেশে দাঁড়িয়ে থাকা শ্যামা রঙের মেয়েটাকে অসহ্য ঠেকছে তার নিকটে। নিজের স্ট্যান্ডার্ডের ব্যাপারে বরাবরই কনসার্ট থাকা আধার শিকদার নাকি বিয়ে করবে অস্পারা গায়ের এই কালো মেয়েকে? রুচিতে ধরবে ওর? প্রশ্নটা মাথাচাড়া দিতে উঠতেই টলমল চোখে তাকিয়ে থাকা চাঁদনির দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো। ও ঝাঁঝালো স্বরে চিল্লিয়ে বলল, কালির ঘরের কালি, এত শখ আমাকে বিয়ে করার? নিজের মুখ আয়নায় দেখেছিস তুই? তোকে দেখলে বমি আসে আমার। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখিস? কথাটা ঠোঁট ফসকে বের করতে না করতেই ছেলেকে ধমকে উঠলেন অপূর্ব শিকদার। আধার যে সিন ক্রিয়েট শুরু করবে সেটা তিনি জানতেন। ছেলের অধঃপতন সম্পর্কে ভালোই ধারণা ছিল ওনার, কিন্তু চাঁদনিকে সবার সামনে এতটা হেনস্থ করবে সেটা তার ভাবনারও বাইরে ছিল। রাগে গজগজ করতে করতে তিনি বললেন, এসব কি ড্রামা হচ্ছে আধার? চাঁদমাকে এভাবে অপমান করার অধিকার কে দিয়েছে তোমাকে? একে তো তোমার বউ পালিয়েছে,
দ্বিতীয়ত চাঁদনিকে অনেক কষ্টে রাজি করিয়েছি আমরা তোমাকে বিয়ে করতে। বাড়ির মান সম্মানের কথা ভেবে মেয়েটা নিজেকে বলি দিচ্ছে, আর তুমি ওকে কথা শোনাচ্ছ। চুপচাপ বিয়েটা করে নাও। খবরদার কোনো ধরনের নাটক করবে না। অগ্নিদৃষ্টিতে অপূর্ব শিকদারের দিকে তাকালো আধার। তপ্ত স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, নাটক তো তোমরা সবাই করছো আমার সাথে। পেয়েছোটা কি আমাকে? তোমাদের হাতের পুতুল আমি? না, আমার কোনো লেবেল নাই। যে যাকে তাকে ধরে এনে আমার ওপর গুছিয়ে দিচ্ছ তুমি। অপূর্ব শিকদার চঞ্চল দৃষ্টিতে আশেপাশে চাইলেন। ইতিমধ্যে গুজুর গুজুর ফুসুর ফুসুর শুরু হয়ে গিয়েছে। একে তো বাড়ির এক মেয়ে পালিয়েছে, অন্যদিকে বাড়ির অন্য মেয়েকে তাদের বাড়ির ছেলে যা তা বলে অপমান করছে। আগত অতিথিরা যে ইচ্ছে মতো তাদের পরিবার নিয়ে সমালোচনা করছে সেটা বুঝতে বাকি রইল না অপূর্ব শিকদারের। লজ্জায় মাথায় হেড হলো তার। ছেলের দিকে তাকিয়ে উগ্রদীপ স্বরে বললেন, এসব কি বলছো আধার? সবাই দেখছে, নিজের আচরণ সংযত করো। দেখুক সবাই। সবাইকে নিজেই দাওয়াত করে নিয়ে এসেছো আমার ধ্বংসযজ্ঞ দেখাতে। এখন যখন আমি উল্টো গান গাইছি, তোমার কেন গায়ে লাগছে? তুমি করলে আরাম, আর আমি করলে হারাম। শক্ত কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল আধার। চাঁদনি ছলছল দৃষ্টিতে তাকালো নিজের বাবার দিকে। আকিব শিকদার অসহায় চোখে তাকাতেই কপাল বেয়ে টুপ করে এক ফোঁটা অশ্রু পড়ল ওর। মা হারা মেয়েটার এহেন অবস্থা সহ্য হলো না ওনার। ছোটবেলা থেকে বুকের সাথে আগলে রেখে পুতুলের মতো বড় করেছেন তিনি চাঁদনিকে। সেই মেয়ের এত বিশ্রী অপমান বুকের কম্পন ধরালো। তিক্ত ঢোক গিলে আকিব শিকদার খুঁজতে থাকা আধারের দিকে তাকিয়ে ভাঙা গলায় আওড়ালো, আধার, আমার মেয়েটাকে আর অপমান করো না। ওর কোনো দোষ নেই। আমার কথা রাখতেও বিয়েতে রাজি হয়েছে। সব আমাদের দুই ভাইয়ের দোষ। প্লিজ ওকে এত কষ্ট দিয়ে কথা বলো না। চাচার দিকে তাকাতে আধারের দৃষ্টি নরম হলো। সেই শক্ত খোলস ধরে রাখা সম্ভব হলো না আর ওর পক্ষে। আকিব শিকদারের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলল, দেখছো চাচু, সবাই কেমন করছে আমার সাথে। আমি বিয়েটা করতে চাইছি না, তবুও জোর করছে আমাকে। তুমি বলো এটা ঠিক? প্লিজ বাবাকে মানা করো আমার সাথে এমন করতে। আমি বিয়ে করব না তোমার মেয়েকে। আকিব শিকদার মাথা নিচু করে দাঁড়ালেন। অথৈ জলে পড়েছেন তিনি। একদিকে মেয়ের কান্না ভেজা মুখ, মেয়েটার সম্মান, অন্যদিকে আধারের নাকচ। আজ যদি তার মেয়েটা বিয়ে ভেঙে যায়, তবে যে গ্রামবাসী ওকে কথার ছোবলে মেরে ফেলবে। এই সমাজে শুধু মেয়েদের দোষী দেখে। আধার বিয়ে ভেঙে দিলেও দোষ হবে চাঁদনির। সবাই চাঁদনিকে দুষবে, পেছনে কথার ছোবলে পিষে মারবে। বলবে হয়তো চাঁদনির কোনো সমস্যা আছে, তাই তার বোন পালিয়ে যাওয়ার পর তার বোনের হবু বরের ওপর গুছিয়ে দিতে চাইছিল ওকে। তবুও মেয়েটার বিয়ে হয়নি। বর তাকে বিয়ের আসরে ফেলে চলে গেছে। নয়তো তার মেয়েকে আবার গায়ের রং নিয়ে খোঁটা দেবে। এ খোঁটা তো ছোটবেলা থেকে কম পায়নিও। মেয়েটার যদি সহ্য করতে না পেরে কিছু ঘটিয়ে বসে, তখন বুক ধক করে ওঠে আকিব শিকদারের। পিতৃত্বের আঘাত আসতে হৃদয় কপালে অচিরাত। বাবা হয়ে মেয়ের এই অবস্থা কি করে সহ্য করবেন তিনি? চাঁদনি পরনের লেহেঙ্গাটা দু হাতে উঁচু করে ধরে সিঁড়ি বেয়ে সোজা নেমে এসে অপূর্ব শিকদারের মুখোমুখি দাঁড়ালো। চোখের পানি তর্জনী আঙুল দিয়ে ছিটকে ফেলে ভেজা স্বরে বলল, আমায় ক্ষমা করে দিও বড় বাবা। এত অপমানের পর তোমার ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। সে ঠিকই বলেছে, আমার কোনো যোগ্যতা নেই তাকে বিয়ে করার। আমার মতো কালো একটি মেয়েকে তোমার সুদর্শন ছেলের পাশে মানাবে না। আই এম সরি, মাফ করে দিও। তোমার কথা রাখতে পারলাম না। চাঁদ মা, কষ্ট পাস না তুই। ও তোকে বিয়ে না করে যাবে কই? একটু সময় দে আমাকে। অসহায় সুরে বললেন অপূর্ব শিকদার। চাঁদনির হৃদয়ে আঘাত হানলো কথাটা। হু হু করে কেঁদে দিয়ে বলল, আমি ফেলনা নই বড় বাবা। কালো হতে পারি, কিন্তু আত্মসম্মানবোধ আমারও আছে। এতটাও নিচু হয়ে যায়নি যে কেউ বিয়ে করতে না চাইলে এভাবে তাকে জোর জবরদস্তি করে আমার বিয়ে বসাবে তুমি। বানের জলে ভেসে আসিনি আমি। চাঁদনির কান্নায় আকিব শিকদার অশ্রুসিক্ত চোখে তাকালেন ওর দিকে। চাঁদনি ওনার দিকে ফিরে চাইল, হিচকি তুলে ভেজা গলায় আওড়ালো, এতটা বোঝা হয়ে গেছি বাবা, যেভাবে বিদায় করতে চাইছো তা অন্যের গলা কাটা বানিয়ে। যেহেতু আমাকে কয়েক সেকেন্ডের জন্যই সহ্য করতে পারছে না, পুরো জীবন কি করে কাটাবে আমার সাথে? আধার এক পলক চাঁদনির দিকে চাইলো, মনে মনে ভেঙচি কাটলো ও। বিড়বিড় করে বলল, ঢং, আমার মতো ছেলে তুই 7 বার জন্ম নিলেও পাবি না বিয়ে করার জন্যে।
তরপাচ্ছে, তবুও মেয়ের নাটক দেখো। দয়ার মূর্তিতে তো সবার সামনে মহান সাজতে হবে। আধারের মা বর্ষা বেগম এগিয়ে এসে দুহাতে আঁচলে নিলেন চাঁদনিকে। চোখের পানি মুছিয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। চাঁদনি জড়িয়ে ধরল ওনাকে। বিরক্তিকর শ্বাস ফেলল আধার। মুখ দিয়ে চবর্গীয় শব্দ করে গভীর স্বরে আওড়ালো, তোমাদের নাটক শেষ হলে বলো আমাকে, আমি বরং যাই। বিরক্ত লাগছে আমার। আজকে ঢাকা ফিরে যাব আমি। তুই এখনো আমার কথা রাখবি না আধার? আমার কথার কোনো মূল্য নেই তোর কাছে? অপূর্ব শিকদারের কথায় ফের ওনার দিকে চাইল আধার। ফিসলে হেসে তাচ্ছিলে সুরে বলে, যার কাছে আমার কোনো মূল্য নেই তার কথা আমি কেন ভাববো বলো? বলেই সামনে হাঁটা দিল আধার। অপূর্ব শিকদার অসহায় দৃষ্টিতে ছেলের পানে তাকালেন। চক্ষু দুটো ক্রমশ ঝাপসা হয়ে আসলো তার। বুকে টনটনে ব্যথা নিমিষেই ছড়িয়ে পড়ল পুরো শরীরে। শরীরের ব্যালেন্স রাখতে না পেরে পা দুটো কাঁপতে শুরু করলো। বুকে হাত দিয়ে চোখ মুখ খিচে বসে পড়লেন অপূর্ব শিকদার। চাঁদনি দেখতেই ছুটে এলো তার কাছে, হাঁটু মুড়ে বসে ধরলো ওনাকে। একে একে সবাই ছুটে এলো ওনার কাছে। সবার চিৎকার চেঁচামেচিতে আধারের পা থেমে যায়। পিছনে ফিরে চাইলো, দেখলো অপূর্ব শিকদার মেঝেতে লুটিয়ে পড়েছেন। আধারের হৃৎপিণ্ড ছলকে ওঠে। আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে ছুটে এলো। সবাইকে সরিয়ে অপূর্ব শিকদারের মাথায় নিজের কোলে নিলেন। ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে গালে হাত ঘষে বলল, বাবা, বাবা কি হয়েছে তোমার? অপূর্ব শিকদার চোখ উল্টে আসে। আধারের বুক ধক করে উঠল। কণ্ঠ শূন্যে তুলে চেঁচিয়ে বলল, কেউ ডক্টর ডাকো না বাবা, বাবা। আমার চাঁদমাকে বিয়ে করবি না তুই? এইভাবে বিয়ের আসরে ফেলে চলে গেলে যে ওর জীবনটা শেষ হয়ে যাবে। অনেক কষ্টে টেনে টেনে কথাগুলো বললেন অপূর্ব শিকদার। আধারের হৃৎপিণ্ড তখন তড়িৎ বেগে লাফাচ্ছে। একধারে বাবা বাবা করে ডেকে যাচ্ছে ও। অপূর্ব শিকদার বহু কষ্টে আবার প্রশ্ন ছুড়লেন ছেলের উদ্দেশ্যে। আধার চোখ বন্ধ করে বড় বড় শ্বাস ফেলল। অপূর্ব শিকদারের মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করে বলল, চুপ করো বাবা, প্লিজ চুপ করো। হাইপার হয়ে যাচ্ছ তুমি। আগে বল তুই বিয়েটা করবি কিনা? অকুল পাথরে পড়ল আধার। আশেপাশে অসহায় দৃষ্টি বুলিয়ে আবার চিৎকার করে বলল, ডক্টর আসছে না কেন এখনো? আমার প্রশ্নের উত্তর দে, নয়তো আমি মরেও শান্তি পাবো না। আহাজারি করে বললেন অপূর্ব শিকদার। চোখ দুটো কিয়ৎক্ষণ বন্ধ করে মেলল আধার। নিজের বাবার আহাজারি সহ্য হলো না ওর। পলক ঝাপটে বড় বড় করে বলল, করব বিয়ে। তুমি যাকে বলবে তাকেই বিয়ে করব। ডক্টর এসে অপূর্ব শিকদারের চেক আপ করে গেছেন। জানিয়ে গেছেন অতিরিক্ত টেনশন সহ্য করতে পারেনি। আগে থেকে যেহেতু ওনার হার্টে প্রবলেম ছিল, তাই অতিরিক্ত হাইপার হয় ওনার জন্য ভালো না। ভাগ্যক্রমে আজ তিনি বেঁচে গেছেন, অতটা আঘাত পাননি। তবে ওনাকে যাতে সর্বদা চিন্তামুক্ত রাখা হয়। অনেকটা সময় কেটে গেছে। অপূর্ব শিকদার এখন খানিক ভালো লাগছে। আধার এখনো জড়িয়ে ধরে বসে আছে তাকে। ভয়ে আতঙ্কে ঘেমে নিয়ে একাকার অবস্থা ওর। পরিবারের সবাই, আগত অতিথিরা সবাই ঘিরে দাঁড়িয়ে আছে তাকে। অপূর্ব শিকদার পিটপিট করে চোখ খুললেন। সোফার ওপর থেকে ভারী মাথাটা তোলার চেষ্টা করলেন। আধার খেয়াল আসতে অশান্ত হয়ে উঠল ও। তড়িঘড়ি করে বলল, বাবা, ঠিক লাগছে তোমার? তুমি বলেছিলে চাঁদমাকে বিয়ে করবি। তুই বলেছিস চাঁদমাকে বিয়ে করবি। এখন তোর কথা রাখার পালা। নিম্নস্বরে বললেন অপূর্ব শিকদার। আধার কপালে ভাঁজ ফেলে তাকালো। ব্যগ্র স্বরে বলল, উফ, এই এক কথা কতবার বলবা? যতক্ষণ না বিয়ে করতে বসবি ততক্ষণ। কথার খেলাপ করবি না আধার, নয়তো আমার মরা মুখ দেখবি তুই। বাবা, চিল্লিয়ে উঠল আধার। মুখ ছোট করে বসলেন অপূর্ব শিকদার। আধার এক পলক তাকালো। ভয়ে জুবুতুবু হয়ে আকিব শিকদারের পাশে দাঁড়িয়ে থাকা চাঁদনির দিকে। নাকটা সিটকে তুলে এগিয়ে গেল। শক্ত করে চাঁদনির হাত আঁকড়ে ধরে টলি ব্যাগের ন্যায় টেনে নিয়ে গেল ওকে স্টেজের দিকে। টেনে হিস্ট্রি স্টেজে তুলে ছুঁড়ে মারলো ওকে সোফার ওপর। গলা উঁচিয়ে ডাকলো কাজী সাহেবকে। ডাক শুনতেই কাজী সাহেব দ্রুত পায়ে উঠলেন স্টেজে। আধার ক্রোধান্বিত স্বরে গলার স্বর উঁচিয়ে বলল, এক্ষুনি বিয়ে পড়ান কাজী সাহেব, এই মুহূর্তেই বিয়েটা হবে। আমি তোমাকে বিয়ে করব না দাদা ভাই। চাঁদনির কান্না ভেজা কণ্ঠ কানে বাজতেই পেছন ফিরে তাকালো আধার। ভ্রুকুসকে বলল, কি বললি? আমি তোমাকে বিয়ে করব না। কেন করবি না? কারণ তুমি আমাকে
না পারতে বিয়ে করছো, মন থেকে করছো না। ব্যঙ্গ করে বিকট শব্দে হাসলো আধার। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো। ওর মতো কালো মেয়েকে বিয়ে করার শোকে কি ছেলেটা পাগল হয়ে গেছে? নয়তো যে ছেলে এতটা সময় রেগে আগুন হয়েছিল, সে ছেলে এখন গা কাঁপিয়ে হাসছে। অনেক কষ্টে নিজের হাসি থামালো আধার। চাঁদনির অবাক দৃষ্টির দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, অ্যাটিটিউড দেখাচ্ছিস তাই না? এই যে প্রথম রিজেক্ট করেছিলাম সেটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিস, কিন্তু তোর তো সে ক্ষমতা নেই রে আমাকে রিজেক্ট করার। নিজের মুখ আয়নায় দেখে নিজের অবস্থান জেনে তারপরে আমার আমার সাথে পাঙ্গা নিতে আসবি? আমাকে যে বিয়ে করতে পারছিস সেটা তোর সাত কপালের ভাগ্য। নেহাত বাবার এই অবস্থা, তাই বিয়ে করতে বাধ্য হচ্ছি তোকে। নয়তো আমাদের বাড়ির ড্রাইভারটাও তোকে বিয়ে করতে রাজি হবে না, কারণ তার গায়ের রং তোর চেয়েও 10 গুণে উজ্জ্বল। বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকলো চাঁদনি। ভেজা চটচটে গাল দুটো নিমিষে লজ্জায় অপমানে লাল হয়ে উঠল। প্রতি উত্তরে করতেই যেন ভুলে বসলো ও। আধার ফের তাগাদা দিয়ে বলল, কাজী সাহেব, আপনি আপনার কাজ শুরু করুন। চাঁদনি নাকচ করার সময়টুকু পেল না। আধারের বৃষ্টি অপমানে সে ইচ্ছে বা শক্তি দুটোই হারিয়ে গেল ওর। একে একে স্টেজে এগিয়ে আসলো সবাই। আধারকে হতভম্ব করে দিয়ে এতক্ষণে চোখ দুটো টেনে খুলতে না পারা অপূর্ব শিকদার ও দিব্যি হেঁটে এলেন। আধার আশ্চর্যান্বিত দৃষ্টিতে ভঙ্গুর পাথর হয়ে তাকিয়ে থাকলো তার দিকে। অপূর্ব শিকদার আসতেই তাগাদা দিলেন জলদি বিয়ে পড়ানোর জন্য। স্তব্ধ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকা আধারের দিকে চোখ পড়তে আমতা আমতা করে হাসলেন তিনি। আধারের মেজাজ সপ্তম চলল। অপূর্ব শিকদারের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, বাহ, সুস্থ হয়ে গেছে এত জলদি। আমি তো ভেবেছিলাম কয়েকদিন বিছানা ছেড়ে উঠতেই পারবে না। সব দয়ালের ইচ্ছে। দুহাত ওপরে তুলে নাটকীয় ভঙ্গিতে বললেন অপূর্ব শিকদার। ক্রোধান্বিত আখিতে তাকিয়ে থাকলো আধার। শানিত স্বরে বলল, ভাবছি তোমাকে বলিউডে ভিলেন চরিত্রে ভর্তি করিয়ে দিব। ওই যে নায়িকার বাপ চৌধুরী সাহেব থাকে না, সে চরিত্রে। নাটক তো দেখি ভালোই পারো। দাঁত কেলিয়ে হাসলেন তিনি। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। আধারকে কবুল বলতে বলে সেকেন্ডেই গড়গড়িয়ে 3 কবুল বলে দিল সে। এবার কাজী সাহেব কনে তথা চাঁদনিকে কবুল বলতে বললেন। চাঁদনি এক পলক আকিব শিকদারের দিকে তাকালো। আকিব শিকদার অপরাধী দৃষ্টিতে তাকালেন ওর দিকে। চাঁদনি মনে মনে নিজের মৃত মাকে স্মরণ করলো। তবে সে সময়টুকু ধৈর্য ধরতে পারল না আধার। দৃষ্টি নত করে রাখা চাঁদনির দিকে তাকিয়ে ধমকে উঠে বলল, কিরে, আবার অ্যাটিটিউড দেখাচ্ছিস? কবুল বলতে এত সময় লাগে? আধারের বাসকাই কণ্ঠে ভয়ের চোটে ধর পড়িয়ে কবুল বলল চাঁদনি। 3 কবুল বলতে আধার উঠে দাঁড়ালো। কোনো দিকে না তাকিয়ে সোজা স্টেজ ছেড়ে চলে গেল। পেছনে রেখে গেল স্তব্ধ হয়ে বসে থাকা বয়োজ্যেষ্ঠ মানুষগুলোকে। সাথে লাল লেহেঙ্গা পরিহিত একটি মেয়ে নববধূ, যে চোখে হাজারো স্বপ্ন নিয়ে এই জায়গাটিতে এসেছিল। আধারের নামে কবুল বলেছিল। তার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যাওয়ার দায়ভার কি হনহনিয়ে চলে যাওয়া পুরুষটি নেবে? কক্ষের অবস্থা বেহাল। সুনামি বয়ে গেছে যেন। দরজার সাথে পিঠ ঠেকিয়ে সিটিয়ে দাঁড়িয়ে আছে চাঁদনি। ভয়ে বুক কাঁপছে। একটু আগে ওর কাজিনরা মিলে আধারের কক্ষে ঢুকিয়ে দিয়েছে ওকে। তবে কক্ষের অবস্থা কেমন তা বর্ণনার বাকি রাখে না। ড্রেসিং টেবিলের কাঁচ ভেঙে ফুলদানি ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেঝেতে। ছেঁড়া কুশনের তুলো মেঝেতে বিছানো। কারো আগ্রাসী ভয়ঙ্কর রাগ যে সুন্দর কক্ষটার ওপর দিয়ে বয়ে গেছে তা অনুভব করতে শীত দ্বারা শীতলতা বয়ে গেল চাঁদনির। সুন্দর কক্ষটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেন। কক্ষের যে অবস্থা হয়েছে, একটু পর যে চাঁদনি এ অবস্থা হবে না তার কি গ্যারান্টি? কক্ষের মালিক নিজের পছন্দে কক্ষের এ অবস্থা করতে পারলে তাহলে ওর মতো অপছন্দের কি হাল হবে? ব্যালকনি থেকে কথার শব্দ ভেসে আসছে। চাঁদনি বুঝলো আধার ওখানে আছে। তবুও এসব ভাঙা জিনিস মারিয়ে সামনে যাওয়ার সাহস হলো না ওর। আধারের কথা থেমে গেছে। গটগট পেয়ে কক্ষে ঢুকছে ও। চাঁদনি হৃৎপিণ্ডের থুকপুকানি চূড়ান্ত হলো। বাইরে থেকে শোনা যাচ্ছে ও হৃৎপিণ্ড লাফানোর শব্দ। আধার কক্ষে আসতেই ওকে দেখে থমকে গেল। হাতে মোবাইল ধরা। চাঁদনিকে দেখতেই মোবাইলটা ছুঁড়ে মারলো বিছানার উপর। দ্রুত পায়ে চাঁদনির কাছে এগিয়ে এলো আধার। চাঁদনির বাহু আঁকড়ে ধরে ঠাস করে দেয়ালের সঙ্গে বাড়ি খাওয়ালো। চাঁদনির মনে হলো ওর মেরুদণ্ড হয়তো মরমর করে ভেঙে গেছে। আধার গলা চেপে ধরলো ওর। হিসিয়ে বলল, বেয়াদব, এত শখ আমাকে বিয়ে করার?
আমাকেই পেয়েছিলি গলায় ঝুলতে, যে গায়ের রং আর কেউ বিয়ে করতো না তোকে, তাই পরিবারের সবাই মিলে আবার উপরেই গছিয়ে দিয়েছে। চাঁদ নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, চোখ উল্টে আসলেও টু শব্দ করলো না। ও ছেড়ে দেওয়া আকুলতাও জানালো না। চাঁদনির অবস্থা দেখে আধার নিজেই ছেড়ে দিল ওকে। কাশতে কাশতে দেয়ালে পিঠ ঠেকিয়ে বসে গেল চাঁদনি। দু আঙুল দিয়ে চিন্তিত ভঙ্গিতে কপালে স্লাইড করলো আধার। শক্ত গলায় বলল, অর্পিতা কোথায়, কার সাথে ভেগেছে ও? মেজমা বলল তুই সাহায্য করেছিস ওকে, এটা কি সত্যি? উত্তর দে, যদি এটা সত্যি হয় তোকে জিন্দা কবরে পুঁতবো আমি। এসব আগে থেকে প্ল্যান ছিল তোর, তাই না? অর্পিতাকে পালাতে সাহায্য করে আমার সাথে বিয়ে করতে বসেছিস। জানতিস আর কারো রুচিতে ধরবে না তোকে, তাই ছলাকলা করে আমাকে বিয়ে করার জন্য বড়দের টোপ হিসেবে ব্যবহার করলি। চাঁদনি দেয়ালের সাথে পিঠ থেকে মেঝেতে বসে আছে, বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে মেয়েটা। আধার এক দৃষ্টিতে চেয়ে থাকলো চাঁদনির দিকে। মেয়েটার অবস্থা দেখে একটুও কষ্ট হচ্ছে না ওর, উল্টা পৈশাচিক আনন্দ হচ্ছে বুকের ভেতর। আর একটু কষ্ট দিতে পারলে ভালো লাগতো। আধারের এসব ভাবনার মাঝে আচমকাই উঠে বুকের ওপর দু হাতে ধাক্কা বসালো চাঁদনি। দু পা দূরে সরালো। আধার অবাক হতেই ভুলে গেল যেন ও একাধারে ফুঁসছে চাঁদনি, চোখ দুটো লাল হয়ে আছে ওর, সাথে কোটরে অশ্রুর উপস্থিতি। কাঁপতে কাঁপতে বলল, নিজেকে কি মনে করছো তুমি? সুন্দর একটা চেহারা আছে বলে যায় নয় তাই বলবে আমাকে? হ্যাঁ আমি কালো, মানছি, দোষ করেছি, আমি কালো হয়ে জন্ম নিয়েছি। এই সমাজে কালোদের ভালোভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমি নিজের সব দোষ মাথা পেতে নিলাম, কিন্তু আমার কোনো ইচ্ছে ছিল না তোমাকে বিয়ে করার। বড় বাবা তার হাত জোর করে অনুরোধ করেছে আমাকে, তার কথা ফেলতে পারিনি আমি। বড় অন্যায় করে ফেলেছি মানছি, কিন্তু কিন্তু তুমি কেন বিয়ে করলে? প্রথমে তো চলেই যাচ্ছিলে, যাওনি কেন? থেকে গিয়ে বিয়ে করলে কেন? সারা জীবন খোটা দিতে? তুমি ছেলে হয়ে নিজের পরিবারের মানুষগুলোকে মানাতে পারোনি, আমি মেয়ে হয়ে কি করে পারতাম? অর্পিতাপুর সাথে আমার কেমন সম্পর্ক সেটাও জানো তুমি, যে আমাকে দু চোখে সহ্য করতে পারে না, অথচ আমার থেকে কিনা সাহায্য নেবে, এটা সবাই বিশ্বাস করেছে। অপবাদ দেওয়ার বেলায় সব কটা ওস্তাদ। হায়, সবাই পেয়েছোটা কি আমাকে? যার যা ইচ্ছে তাই করবে, আমি মুখ বুজে সব সহ্য করব? আমার কোনো ইমোশন নেই, আমি মানুষ না? পুতুলের মতো নাড়াচ্ছ কেন সবাই মিলে? চোখ মুখ লাল হয়ে গেছে চাঁদনির, চোখের কাজল লেপটে বিশ্রী অবস্থা হয়ে গেছে। আধার ভ্রু কুঁচকে তাকিয়ে থাকলো ওর দিকে। মেয়েটার কোনো কথাই প্রভাব ফেলতে পারলো না ওর ওপর। অহংকারের বুদ আধার চাঁদনির কষ্টের একাংশ অনুভব করতে পারল না, শুধু গম্ভীর গলায় বলল, এসব সেন্টিমারা কথা তুই নিজের কাছে রাখ। তোকে কে কি বলে, কেন বলে, এসব আমার ভাবার বিষয় না। ইটস নট মাই রেসপন্সিবিলিটি। আমি তোকে কোনোদিনই স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। স্ত্রী হওয়ার চেষ্টা করিসও না। তোমার স্ত্রী হতে বয়ে গেছে আমার। নেহাত বড় বাবা তোমাকে বিয়ে করতে অনুরোধ করেছিল আমাকে, যে মানুষটার কাছে ছোট থেকে বড় হয়েছি তার কথা ফেলতে পারেনি। নয়তো আমার বাপ জেঠার কাছে কম টাকা নেই, একটা রাজপুত্রের মতো স্বামী পেতে বেশি কসরত পোহাতে হতো না আমাকে। টাকা দিয়ে স্বামী কিনতে কিনতাম, তাতে তোমার সমস্যা? সে তো তোর সাথে টাকার জন্য থাকতো, তোকে ভালোবাসতো না। এখনো বা কি ভালোবাসা পেয়ে উল্টে যাচ্ছি বলো? নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আধার। দীর্ঘশ্বাস ফেলে বলল, এই রুমে থাকবি? সবাই ঠেলে ঠুলে এখানে পাঠিয়ে দিয়েছে, মেনে না নাও। বিয়ে তো করছো, নিজের ভাগ না দিলেও তোমার জিনিসের ভাগ দিতে হবে। না দিলে কি করবি? মামলা ঠুকবো। কিসের? নারী নির্যাতনের। ডরাই না তোকে, আমাকে এতটাই আন্ডার এস্টিমেট করিস না। পুলিশের ডান্ডার বাড়ি পড়লেই ডরাবা। আধার ছোট ছোট চোখ করে তাকিয়ে থাকলো। কুটিল হাসলো চাঁদনি। সামনে দাঁড়ানো আধারকে উপেক্ষা করে কাছ থেকে সাবধানে পা ফেলে বেড সাইডে গেল। ব্যাগ থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। বিছানার ওপর গিয়ে বসলো আধার। ওয়াশরুম বন্ধ দরজার দিকে তাকিয়ে গালি ছুড়ল কয়েকটা। লেহেঙ্গা বদলে একটা বাদামি রঙের সুতির থ্রি পিস পরে আসলো চাঁদনি। আধার তখনও বিরস ভঙ্গিতে বেডের ওপর বসেছিল। চাঁদনি দাঁড়িয়ে থাকলো, হাত কষলে নিচের অস্বস্তির জানান দিল। আধারের দিকে তাকিয়ে আইঢাই করে বলল, আমি কোথায় ঘুমাবো? যেখানে মন চায় শুয়ে পড়। আমার থেকে জিজ্ঞেস করছিস কেন? তোর
প্যানপ্যানানি বিরক্ত লাগছে আমার। মুখ বাঁকালো চাঁদনি, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দাঁত দিয়ে নখ কাটলো, পরক্ষণে ধপ করে শুয়ে পড়লো বিছানার এক পাশে। আধার এক পলক চাইলো ওর দিকে, ভ্রুকুসকে বলল, এখানে শুবি তুই? তুমি তো বললে যেখানে মন চাই শুতে। তোর সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না আমি। তাহলে মেঝেতে শুয়ে পড়ো। বিছানার নরম বেড ছাড়া আমি ঘুমাতে পারি না। ব্যাড নাইট। তোমার সাথে কোনো রাত গুড হবে না বলে মনে হয় না। আমি তুলে বলল চাঁদনি। বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে থাকলো আধার। চাঁদনি ভেঙচি কেটে লেপ মুড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। দীর্ঘশ্বাস ফেলল আধার। চাঁদনির থেকে এক হাত দূরত্বে রেখে বিছানার এক সাইডে শুয়ে পড়ল। আবার উঠে বসে বেলকনিতে চলে গেল। আজ খুব বিশ্রীভাবে ইগো হাট করেছে অর্পিতা। আধার যে ওকে খুব ভালোবাসতো এমন না, পছন্দ করত। সুন্দর ছিল মেয়েটা, নিজেই আধারের সাথে চিপকে থাকতো সব সময়। অপছন্দ করার কোনো কিছু ছিল না। আর আধার বরাবরই সুন্দরের পূজারী। কিন্তু আজ খুব রাগ হচ্ছে ওর অর্পিতার ওপর। বিয়ে না করলে আগেই বলে দিত, বা বিয়ের আগেই লাঙ্গের সাথে পালিয়ে যেত অর্পিতা। ওর সাথে চিপকে থাকা দেখে সবাই ভেবেছিল অর্পিতা ওকে ভালোবাসে। আধার নিজেও এমনটাই কল্পনা করেছিল। কেউ যে ওকে রিজেক্ট করতে পারে, আধার সে তা বিশ্বাস করতে পারে না। নিজের ওপর খুব কনফিডেন্স ওর। কিন্তু অর্পিতা ওকে বিয়ে না করার জন্য পালিয়ে গেল। এর চেয়ে বড় রিজেক্ট আর হয় না, হতে পারে না। যে ইনভিজিবল থাপ্পড় মেয়েটা মারল ওকে, তা সুদে আসলে ফেরত দেবে ও। আধারের আফসোস নেই অর্পিতার পালানোতে। এমন হাজারটা সুন্দরীকে ও নিজের পেছনে পাগল বানিয়ে ঘোরাতে পারে। বাট এই মেয়ের জন্য অমন অমাবাস্যার মতো কালীকে বিয়ে করতে হলো ওর। বাপ চাচা কি ভেবেছে যে এমন কাল্লার ঘরের কাল্লার সাথে বিয়ে দিয়েছিল আমাকে। বন্ধু মহলে আর মুখ দেখানোর অবস্থা নেই ওর। এই বউ নিয়ে তো আধার ওদের সামনে যেতেই পারবে না। মূলত আফসোসটা এখানে। আজ রাতে আর ঘুম আসবে না বলে মনে হয় না। জীবনে এত কঠিন না হলেও পারত। বর্ষা বেগম কিচেনে সব কিছু গুছিয়ে মাত্রই সোফায় এসে বসলেন। এখনো কয়েকজন কাছের আত্মীয় থেকে গেছে তাদের বাড়িতে। তাদের জন্য রান্নাবান্না খাওয়া দাওয়া পাট চুকাতে আজ অনেকটাই দেরি হয়ে গেছে। বর্ষা বেগম সোফায় গায়ে দিয়ে বসেন। রাফিয়া বেগম একটু আগেই ঝেড়ে গেছে তাকে। রাফিয়া বেগম আধারের দাদি। বড়ই জালিম ধাঁচের এই মহিলা। মানুষকে কথা শুনিয়ে বড্ড তৃপ্তি পান। আর সে মানুষটা যদি বর্ষা বেগম হয় তাহলে তো আর কোনো কথাই নেই। অথচ বাড়ির আরেক বউ মহারানীর মতো কক্ষে খিল দিয়ে বসে আছে। কি এক মেয়ে পালালো তার, শোকে শেষ নেই। কিন্তু শোকটা বেশি হওয়ার কথা ছিল বর্ষা বেগমের। কিন্তু বাড়িতে কামলা খাটতে গিয়ে শোক পালন করার ফুসরত কই তার। না চাঁদনিকে তিনি ভালোবাসেন না, এমন না। মা মরা মেয়েটাকে বাড়ির সব ছেলে মেয়েদের চেয়ে একটু বেশি আদর করতেন তিনি। সুন্দর ব্যবহারের জন্য পছন্দ করতেন খুব। কিন্তু সেটা ছেলের বউ হিসেবে না। তার সুদর্শন ছেলেটার বউ কিনা অমন শ্যামা রঙের, এ দুঃখ কাকে বোঝাবেন তিনি? মা হিসেবে অমত করার অধিকারটুকু তার ছিল না। আগেই জানতেন কেউ তার কথা আমলে নেবে না। ইন্ট্রোভার্ট হওয়ার দরুন সব বিষয়ে চুপ থাকেন তিনি। তাই সব বড় যা হওয়া সত্ত্বেও মেজো জায়ের হতিবম্বি সহ্য করতে হয় তাকে। তার মেয়ে পালিয়েছে, শুধু এই মেয়ের জন্যই ওনার ছেলেকে একটা কালো মেয়ে বিয়ে করতে হয়েছে। কোথায় সে নত হয়ে থাকবে, উল্টো তাকে এসে বাস দিচ্ছে। বর্ষা বেগম বিমর্ষ হয়ে বসে থাকেন। মনটা খারাপ হয়ে গেছে তার। প্রত্যেক মাই মনে মনে দোয়া করেন তার ছেলের বউ খুব সুন্দরী ফর্সা হবে। উনিও তার ব্যতিক্রম নন। চাঁদনির দজ্জাল শাশুড়ি তিনি কখনোই হবেন না, এসব তার ধাঁচে না। তিনি মেয়েটাকে ভালোবাসেন, কিন্তু মন থেকে ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবেন না কখনোই। অন্ধকার কামরায় অপূর্ব শিকদার আর আকিব শিকদার সামনাসামনি বসে আছেন। দুজনের মুখে আমানিশা। অপূর্ব শিকদার যদিও মনে মনে ভীষণ খুশি অবশেষে বিয়েটা হওয়াতে, কিন্তু ছোট ভাইয়ের কালো মুখ দেখে সে খুশি আর বেশিক্ষণ টেকেনি তার। মন খারাপ তোর? ঘাড় উঁচিয়ে চাইলেন আকিব শিকদার। অপূর্ব শিকদার কপালে ভাঁজ ফেলে তাকিয়ে আছেন। দীর্ঘশ্বাস ফেললেন আকিব শিকদার। বিমর্ষ স্বরে বললেন, নিজেকে বড়ই ব্যর্থ বাবা বলে মনে হচ্ছে ভাইয়া। মেয়ের এত অপমানের পরও প্রতিবাদ করতে পারেনি। তার সাথে বিয়ে দিয়েছি যে আমার মেয়েটাকে এভাবে ভরা আসরে যায় নয় তাই বলেছে। আমি রাগ করিনি আধারের ওপর। ওর রাগ জায়েজ,
কিন্তু তাই বলে আমার মেয়েটাকে অপমান করবে? শুধু তোমার কথা রাখতে চাঁদনির সাথে এত বড় অন্যায় করেছি আমি? অপূর্ব শিকদার তিক্ত ঢোক গিললেন। কাতর স্বরে ভাইয়ের উদ্দেশ্যে বললেন, তুই তো জানিস অনেক আশা নিয়ে ঢাকা শহরে পাঠিয়েছিলাম ওকে। ভেবেছিলাম এই গ্রামেগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠান ওর মেধার যথাযথ মূল্যায়ন করতে পারবে না, কিন্তু ছেলেটা যেভাবে নষ্ট হয়ে যাবে, বিগড়ে যাবে তা তো গুণাক্ষরেও টের পায়নি। শহরে গিয়ে নেশায় নারীর সঙ্গে আসক্ত হয়েছে। মেধা শুধু পড়ালেখায় না, অন্য কত জায়গায় যে খরচ করেছে তা আমার মুখে উচ্চারণ করতে বাধছে। জানি চাঁদনি মায়ের সঙ্গে অপরাধ করেছি, দোষ করেছে অর্পিতার আধার, অথচ শাস্তি পেল আমার নিরীহ মেয়েটা। কিন্তু আমি জানি আকিব, চাঁদনি ছাড়া আমার আধারের জন্য আর কেউ পারফেক্ট হতো না। আমি আধারের জন্য চাঁদনিকেই পছন্দ করেছিলাম, কিন্তু অর্পিতার সাথে ওর সম্পর্ক জানার পর সিদ্ধান্ত থেকে সরে আসি। কিন্তু কাল যখন নিজের ইচ্ছে পূরণ করার একটা সুযোগ পেলাম, আমি সে সুযোগ হাতছাড়া করতে চাইনি। এছাড়া যে আমার ছেলেটাকে কেউই সুপথে ফিরিয়ে আনতে পারতো না। আধার আমার হাতের বাইরে চলে গেছে রে আকিব, একমাত্র চাঁদ মা পারে ওকে শুধরাতে। তোমার মনে হয় চাঁদ এত বড় একটা দায়িত্ব নিতে পারবে? আমার মেয়েটা এখনো অনেক ছোট ভাইজান, সংসারে কি বুঝবে? নিজেকেই তো সামলাতে পারে না ও। একটা আস্ত ঘর, একটা বরকে কি করে সামলাবে ও? মনে হয়। কি বলছিস রে? আমার বিশ্বাস আমার চাঁদমা পারবে। তুই জানিস না আধার ওকে কতটা ভালোবাসে ছোটবেলা থেকে। ওর জন্য হলেও নিজেকে শুদ্ধ করার চেষ্টা করবে আধার, দেখিস। ছোট বোন হিসেবে আদর করতো, সেটাকে ভালোবাসার নাম দিও না। যদিও তুমি সেটা ধরে বসে থাকো, তবুও এখন আর সে ভালোবাসার অবশিষ্ট নেই ভাই। অনেক বছর কেটে গেছে। ঢাকা যাওয়ার পর আধার কতটা বদলে গেছে তা বলার অপেক্ষা রাখে না। ও চাঁদনিকে সহ্যই করতে পারছে না। ভালোবাসলে বুঝি এমন অপমান করত? প্রিয় মানুষকে এভাবে অপমান করা যায়? আমার অনেক ভয় লাগছে ভাইয়া। শুধু তোমার কথা রাখতে আমি আমার মেয়েকে বলি দিয়েছি। ওর কিছু হলে আমি সহ্য করতে পারবো না। অপূর্ব শিকদার অনেকটা সময় কেমন করে যেন তাকিয়ে থাকলেন, বড় করে শ্বাস ফেলে বললেন, ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না আকিব। আমার বিশ্বাস আমার ছেলেটা বুঝতে পারবে। এখন রেগে আছে তাই এমন করছে। একটু বিশ্বাস রাখ আমার ওপর। আমার চাঁদ মায়ের ওপর আমি কোনো আঁচ আসতে দেব না। আমাকে ক্ষমা করে দিস তুই। আকিব শিকদার বিরস্বরে বললেন, আমি ক্ষমা করার কেউ নই ভাইয়া। যার প্রতি এত অন্যায় করেছি সেই মেয়েটাই কোনো অভিযোগ রাখলো না। বিয়ের পর একটা শব্দ কথা বলেনি আমার সাথে। তোমার ছেলেকে তোমার কাছে ফিরিয়ে দিতে গিয়ে আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেললাম। হ্যালো এভরিওয়ান, কাজল লেখা গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে।